সনত বাবু, কি খবর? কি আপনি এত রাতে এখানে? কি ভেবেছিলে পালিয়ে পালিয়ে বাঁচবে? হ্যাঁ, আমার জিনিসটা আমাকে দাও। না, ওই জিনিস আপনি আপনি কখনোই পাবেন না। যদি না পাই তাহলে তো তোমাকেও ছাড়বো না। পালিয়ে যা, মন্ত্র নিয়ে পালিয়ে যা, কোনোভাবে হাতছাড়া করবি না, নদীটা কোনোভাবে হাতছাড়া করবি না। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক গোয়েন্দা কাহিনী শাহজাহানের ময়ূর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। তার আগে আপনাদের বলে রাখি, যদি আপনারা প্রথম পর্ব শুনতে চান তবে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রইল। আর যারা দ্বিতীয় পর্বই শুনতে চান তাদের জন্য একটি ছোট্ট রিক্যাপ। আজকের গল্প পাঠে শুভঙ্কর, তাপস, শ্রমিক, কুন্তল, অনির্বাণ, তমাল, নন্দিতা, তনুশ্রী এবং মনতোষ। সম্পাদনা তমাল। পোস্টার ডিজাইন ও সামগ্রিক পরিচালনা মনতোষ। জয়ন্ত মানিক ও ইন্সপেক্টর সুন্দরবাবুকে দেখা যায় সকালের আড্ডায়। সুন্দরবাবু কথা প্রসঙ্গে বলেন তার জীবনহানির আশঙ্কা রয়েছে। একদিন আগেই নাকি থানায় তার নামে একটি পার্সেল আসে। সুন্দরবাবু অন্য কাজে ব্যস্ত থাকায় পার্সেলটি খুলতে বলেন রামলালকে, কিন্তু সেটা খুলতে গিয়েই সম্ভবত এক বিশাল বিস্ফোরণে থানা কেঁপে ওঠে। রামলাল প্রাণ হারায়। জয়ন্ত সুন্দরবাবুর সঙ্গে কথা বলে নিশ্চিত হয় সম্ভবত এই ঘটনা ঘটার সঙ্গে বীরেন নামে এক ব্যক্তির যোগাযোগ রয়েছে। এদিকে বারংবার জয়ন্ত ও মানিক হুমকি চিঠি পায় যাতে তাদেরকে পুলিশকে সাহায্য করা থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে। এমনকি জয়ন্তর প্রাণনাশের চেষ্টাও করা হয়, যদিও তা অসফল হয়। জয়ন্তর বাড়িতে আগত ঘাতকের পায়ের ছাপ দেখে জয়ন্ত বুঝতে পারে বীরেনকে কে সাহায্য করছে। জয়ন্ত পুলিশ ডিপার্টমেন্টের এক গুপ্তচরকে নিয়োগ করে তার পিছু নেওয়ার জন্য। তারপর পরের দিন সকালবেলায় সুন্দরবাবু এসে হাজির। তার দেহে ও মুখে হতাশার ভাব। মানিক বলল, ব্যাপার কি সুন্দরবাবু, আপনাকে এই ভগ্নদূতের মতো দেখাচ্ছে যে? আমি প্রায় ভগ্নদূতই বটে, বহন করে এনেছি পরাজয়ের বার্তা। জয়ন্ত বললে, আচ্ছা সুন্দরবাবু, আপনি কাল বিকালে ওই 24 নম্বর শ্রীমন্তপাল স্ট্রিট সার্চ করতে গিয়েছিলেন না? তো কি হলো? পর্বতের মুশিক প্রসব। তার মানে? তার মানে হচ্ছে ওই রাস্তার ওই ঠিকানায় বীরেন্দ্রলাল বলে কেউ থাকে না। তবে কে থাকে? ললিতা দেবী নামে এক মহিলা, তার স্বামী এখন আমেরিকায়। বাড়িতে আর কোনো লোক নেই? আছে, পাচক, বেয়ারা, দাসী। ললিতা দেবীকে দেখে যা বুঝলাম একেবারে আপ টু ডেট মেয়ে, নিজের ভার নিজেই নিতে পারেন। বাড়িখানা সার্চ করেছিলেন তো? নিশ্চয়ই, সন্দেহজনক মানুষ বা জিনিস কিছুই পাইনি। এই ললিতা দেবীর বর্ণনা দিন তো। মাথায় বেশ লম্বা, ছিপছিপে কিন্তু সুগঠিত দেহ, আর রং ধবধবে ফর্সা। বিলাতি কায়দায় খাটো করে ছাটা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। একেলে মেয়েদের মতো রং পাউডার মাখা মুখ। ভুরু দুটো খুব সূক্ষ্ম দেখাবার জন্য বোধহয় খুরের আশ্রয় নেওয়া হয়েছে। ডাগর চোখে ফ্রেমিং চশমা, টিকালো নাক, পাতলা ঠোঁট, আর ডান গালের উপরে একটা বড় কালো আঁচিল আছে। সাজ পোশাক অত্যন্ত শৌখিন, পায়ে স্লিপার। বয়স 27-28 হবে, ভারিককে চালচলন। জয়ন্ত হেসে বলল, বাবা বাবা,
একদম গোয়েন্দার মতন আপনি ললিতা দেবীর বিশেষত্ব বেশ ভালোভাবে লক্ষ্য করেছেন তো। লক্ষ্য করবো না, লক্ষ্য করাই যে আমাদের পেশা। কিন্তু দুঃখের বিষয় এই যে এত লক্ষ্য করাও ব্যর্থ হলো। ললিতা দেবী আমাদের কোনো কাজে লাগবেন না। জয়ন্ত মৃদু কণ্ঠে বলল, হয়তো লাগবেন না, হয়তো লাগবেন। এই কথা কেন বলছো? সে কথা জবাব না দিয়ে জয়ন্ত বলল, আমার বাড়িতে ঝড়ুর আসার সময় উতরে গিয়েছে। ঝড়ু আজ কাজ কামাই করলো কেন? তবে সে কি বুঝতে পেরেছে আমরা তার স্বরূপ ধরে ফেলেছি? তাছাড়া আর কি। কেমন করে বুঝতে পারলো? আচ্ছা সুন্দরবাবু, আপনি ললিতা দেবীকে ওই ঝড়ু সম্পর্কে কি কিছু জিজ্ঞাসা করেছিলেন? পাগল, আমি ওর ধারও মারাইনি। ঝড়ুকে যে চিনি তার আঁচটুকু পর্যন্ত দিইনি। জয়ন্ত গম্ভীর মুখে ভাবতে লাগল। তারপর যেন নিজের মনেই বলে উঠল, তাহলে ঝড়ু কেমন করে জানলো যে পুলিশ তার পিছু নিয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই সে জানতে পেরেছে, নইলে আজ এলো না কেন? সুন্দরবাবু বললেন, আপাতত এ সমস্যা নিয়ে তুমিই থাকো, আমি এখন উঠলুম। সুন্দরবাবু, আপনার হাতে কাগজে মোড়া ওটা কি? এই বীরেনের ফটো কাগজে ছাপাবার জন্য নিয়ে যাচ্ছি। দেখি একবার। দেখো। ফটোখানা নিয়ে জয়ন্ত খুব মন দিয়ে দেখতে লাগলো। কেবল খালি চোখে দেখেই খুশি হলো না, আতশ কাচেরও সাহায্য নিল। তার দৃষ্টি কেবল তীক্ষ্ণ নয়, কঠিন হয়ে উঠল। সুন্দরবাবু বললেন, এতক্ষণ ধরে তুমি কি দেখছো? কিছু না। ফটোখানা সে আবার ফিরিয়ে দিলে। ইতিমধ্যেই মধু ঘরে প্রবেশ করেছে। সে বলল, বাবু, নবীনবাবু সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে চান। সুন্দরবাবু বললেন, তাকে আসতে বলো। ঠিক আছে বাবু। জয়ন্ত, আমি এখনো হাল ছাড়িনি। নবীন এখনো ললিতা দেবীর বাড়ির উপর পাহারা দিচ্ছে, কিন্তু সে পাহারা ছেড়ে এখানে এলো কেন? আসবো বাবু। কি ব্যাপার হে? সেই ঝড়ুধাঙরটা আজ আবার 24 নম্বর শ্রীমন্ত পাল স্ট্রিটে গিয়েছিল। তারপরে ওই বাড়িতে ঢুকিয়ে 1 ঘন্টা পরে বেরিয়ে আবার নিজের ডেরায় চলে যায়। জয়ন্ত বলল, শুনলেন তো সুন্দরবাবু, ঝড়ু এখানে এলো না, কিন্তু ললিতা দেবীর বাড়িতে যেতে ভোলেনি। আর 1 ঘন্টা ধরে সেখানে সে কি করছিল? সুন্দরবাবু বললেন, ঝড়ু যে দুদিন তোমার বাড়িতে সাংঘাতিক জিনিস রেখে গিয়েছে এটা প্রমাণ করা কঠিন হবে না। ভাবছি আজই তাকে গ্রেপ্তার করব। তাই করুন। বিকালে গোটাকয় জিনিস কিনবার জন্য মোটরে চড়ে জয়ন্ত ও মানিক চলল হক মার্কেটের দিকে। গাড়ি চালাচ্ছিল জয়ন্ত নিজেই। মানিক আসন গ্রহণ করেছে তার পাশেই। কথা বলতে বলতেই জয়ন্ত গাড়ি চালাচ্ছে। মানিক কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করল, আচ্ছা জয়ন্ত, ওই মৃত মুকুন্দবাবুর হাতের মুঠোয় যে ছেঁড়া চিঠিটা পাওয়া গিয়েছে, তুমি তার ভেতর থেকে কোনো তথ্য আবিষ্কার করতে পেরেছো কি? জয়ন্ত মাথা নেড়ে বলল, ছেঁড়া অংশের মধ্যে এত অল্প কথা ছিল, অর্থ করতে গেলেই সেটা খাপছাড়া বলে মনে হয়। কেবল তার একটি শব্দই বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। এই শব্দটি কি? ময়ূর। কেন জানি না, আমার মনে হচ্ছে যেন এই ময়ূর শব্দটা ব্যবহার করেছে কোনো বিশেষ কারণে। সে চট করে ব্রেক কষে গাড়ি থামিয়ে ফেলল। একটি তরুণী মহিলা অন্যমনস্ক হয়ে পথ পার হতে গিয়ে গাড়ির সামনে এসে পড়েই নিজেকে সামলে নিতে গেলেন, কিন্তু পর মুহূর্তেই পা মোচকে লুটিয়ে পড়লেন রাজপথের ওপর। চারদিক থেকে লোকজনরা হা হা করে উঠল, কিন্তু জয়ন্তর গাড়ি তখন নিশ্চল। মহিলাটি তাড়াতাড়ি উঠবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। একটা আর্তনাদ করেই আবার পথের ওপরেই শুয়ে পড়লেন। গাড়ি থেকে টপাটপ লাফিয়ে পড়ল জয়ন্ত ও মানিক। বিনা বাক্য ব্যয়ে দুই বন্ধুই পাঁজাকোলা করে মহিলাটির দেহ পথ থেকে তুলে স্থাপন করল তাদের গাড়ির ভিতর। তারপর নিজেরাও যথাস্থানে গিয়ে বসে আবার গাড়ি চালিয়ে দিল। রাজপথে সর্বদাই প্রস্তুত হয়ে থাকে যারা ভিড় সৃষ্টি করে মজা দেখবার জন্য। তারা দস্তুর মতো নিরাশ হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ছুটন্ত মোটর গাড়িখানার দিকে। জয়ন্ত জিজ্ঞাসা করল, আমরা খুবই দুঃখিত, আপনাকে কোন ঠিকানায় পৌঁছে দেব? মহিলাটি আতশোয়া অবস্থায় যাতনা বিকৃত মুখে দুই চক্ষু মুদে ছিলেন। প্রশ্ন শুনে চোখ একটু খুলেই
ক্ষীণ স্বরে বললেন, 12 নম্বর মদনলাল স্ট্রিটে। মিনিট কয়েকের মধ্যেই গাড়ি যথাস্থানে গিয়ে হাজির হলো। মানিক গাড়ি থেকে নেমে 12 নম্বর বাড়ির কড়া নাড়তেই একজন দাসী এসে দরজা খুলে দিল। জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনাকে বাড়ির ভেতর পর্যন্ত পৌঁছে দেব? মহিলা বললেন, আমি নিজে হাঁটতে পারছি না। আমার স্বামী নিশ্চয়ই এখনো অফিস থেকে ফেরেননি। আপনারা যখন এতটাই করলেন, তখন কি আমাকে দয়া করে বাড়ির উপর পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারবেন না? বেশ। জয়ন্ত ও মানিক আবার ধরাধরি করে মহিলাটিকে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে ঢুকল। একতলা, দোতলা, তেতলা। তরুণীর নির্দেশ মতো তারা তাকে একখানা ঘরের ভেতরে নিয়ে গিয়ে নামিয়ে দিল। মহিলাটি একখানা সোফার উপরে এলিয়ে পড়ে শান্ত স্বরে বললেন, আপনাদের ধন্যবাদ দেবার ভাষা নেই, কিন্তু আমার না বড় ভয় করছে। আমার স্বামী ফিরতে আর দেরি নেই। যতক্ষণ না তিনি আসেন, আপনারা এখানে অপেক্ষা করলে বড় ভালো হয়। জয়ন্ত নাচারের মতন ঘাড় নেড়ে সাই দিলেন। মহিলাটি বললেন, মোক্ষদা, এনাদের পশ্চিমের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দে একটু। জয়ন্ত ও মানিক দাসীর সঙ্গে সঙ্গেই একখানা ঘরের ভেতরে গিয়ে ঢুকল। তারপর দাসী বেরিয়ে গেল এবং পর মুহূর্তেই ঘরের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কর্কশ পুরুষ কণ্ঠে কে যেন হাহা করে হেসে উঠে বলল, জয়ন্ত, ভগবানের নাম স্মরণ কর, আজ তোর অন্তিম কাল উপস্থিত। জয়ন্ত চমকে দাঁড়িয়ে উঠে বলল, মানিক, ভদ্রতা করতে গিয়ে ফাঁদে পা দিলুম নাকি? মানিক নীরস কণ্ঠে বলল, সে বিষয়ে সন্দেহ নাস্তি। এটা কঠোর বিংশ শতাব্দী, শিভালির যুগ আর নেই। তাই তো দেখছি। হে, তাহলে ওই মেয়েটার মোটরের সামনে এসে পড়ে যাওয়া, যন্ত্রণায় ছটফট করা, সবই মিথ্যে অভিনয়। হ্যাঁ, প্রথম শ্রেণীর অভিনয়, যা দেখে আমাদের মতো লোককেও বোকা বনতে হয়েছে। নিশ্চয়ই ওই স্ত্রীলোকটা বীরেনদেরই সমিতির কেউ। বীরেন দেখছি নূতন পদ্ধতি ধরেছে। মেয়েদের লোকে সন্দেহ করে না বলেই তাদেরকেই সে নিযুক্ত করছে নিজের পাপ কাজে। কিন্তু এখন উপায় কি? দরজা ধরে টানাটানি করে খুব একটা লাভ নেই। বাইরে থেকে শেকল তুলে দেওয়ার শব্দ আমি শুনেছি। যেদিকে দরজা সেই দিকেই ছিল একটা জানলা। জয়ন্ত জানলার সামনে গিয়ে দাঁড়ালো এবং সঙ্গে সঙ্গেই রিভলভারের শব্দ। একটা বুলেট এসে খটাং করে লাগলো জানলার লোহার গরাদের উপর। গরাদটা না থাকলে বুলেটটা যে জয়ন্তর বক্ষ ভেদ করত, তাতে আর কোনোই সন্দেহ নেই। ক্ষিপ্র হস্তে জানলাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে জয়ন্ত বলল, দেখছি 1 নম্বরের শয়তানের পাল্লায় পড়েছি। মানুষ মারতে একটু ইতস্তত করে না। বাইরে থেকে কে চিৎকার করে বললে, জয়ন্ত, 3বার চেষ্টার পর তোকে হাতের মুঠোয় পেয়েছি। এবারে তোর প্রাণ পাখি মুক্তি পাবে, আর তোর মৃতদেহটা পড়ে থাকবে মেঝের ওপরে। জয়ন্ত ভেতর থেকেই দরজার খিলটা লাগিয়ে দিল। দরজার খিল তুলে দিচ্ছিস? খিল তুলে দিয়ে বাঁচবি ভেবেছিস? দাঁড়া, আগে আমাদের দল বলে এসে পড়ুক, তারপর কি দশা করি তোর দেখবি। জয়ন্ত জিজ্ঞাসা করল, কে তুমি? সে কথায় তোর কাজ কি? তুমি কি তারাপদ? ধর তাই। তাহলে তোমার আরেকটা নামও আমি জানি। এই, আমার আর কোনো নাম নেই। আছে হে বাপু, আছে। শুনি, বলতো। বীরেন্দ্রলাল। সচকিত কণ্ঠে সে বলল, কি বললি? বীরেন্দ্রলাল,
জালিয়াত বীরেন্দ্রলাল। সে মুকুন্দবাবুকে হত্যা করে এখনো ধরা পড়েনি। মিনিট খানেকের স্তব্ধতা, তারপর স্বগর্জনে শোনা গেল, না, বীরেন্দ্রলালকে আমি চিনি না। তাহলে তুমি তারাপদ তো? হতেও পারি, নাও হতে পারি। তুমি যদি তারাপদ না হও তাহলে তুমি বীরেন্দ্রলাল না হয়েও যাও না। না, আমি বীরেন্দ্রলাল হতে চাই না। কেন? ফাঁসি যাবার ভয়ে? আমি যাব ফাঁসি। তোমার জন্য ফাঁসির দড়ি তৈরি হয়েই আছে। বটে, সে দড়ি আমার গলায় পড়াবে কে? আমি। তুই? তোর প্রাণবায়ু তুই একটু পরে মিলিয়ে যাবে রে। আমার প্রাণবায়ু যে এই মুহূর্তে শূন্যে মিলিয়ে যাবে না সে বিষয়ে আমি নিশ্চিত। আচ্ছা, দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। আমরাও নিরস্ত্র নই। আমাদের দলে কত লোক আছে জানিস? জানতে চাই না। ভেড়ারা দলে ভারী হলেও বাঘ কোনোদিন ভয় পায় না। ভেড়া? আমরা ভেড়া? হ্যাঁ রে মেরাকান্ত। দরজার বাইরে থেকে আর সাড়া এলো না। বিপদের গুরুত্ব যত বাড়ে জয়ন্তর ভাবভঙ্গি ততই শান্ত হয়। তার মস্তিষ্ক তখন কাজ করে অত্যন্ত তাড়াতাড়ি এবং তার মুখে চোখে ফুটে ওঠে দৃঢ়তার চিহ্ন। তখন সে সাক্ষাৎ মৃত্যুর সামনেও অকুত ভয়ে দাঁড়াতে পারে। জয়ন্ত চুপ করে দাঁড়িয়ে ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে দিল। ঘরের একদিকে একখানা তক্তপোষ, তার উপরে মাদুর পাতা, একদিকে একটা কাঠের আলমারি, আর একদিকে একটা লোহার সিন্দুক। জয়ন্ত হেঁট হয়ে একবার তক্তপোষের তলায় দৃষ্টি নিক্ষেপ করেই সেই অবস্থায় প্রায় 8 মিনিট রইল। তারপর যখন সোজা হয়ে দাঁড়ালো তখন তার মুখের উপর ফুটে উঠল নিশ্চিন্ত হাসির রেখা। এমন সংকটকালেও বন্ধুর হাস্যোজ্জ্বল মুখ দেখে মানিক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, এই অসময়ে আবার হাসবার চেষ্টা কেন? বলছি, দুজন মিলে ওই লোহার সিন্দুকটা টেনে এনে দরজার গায়ে ঠেলে রাখি। সিন্দুকটা বেশ ভারী, কিন্তু জয়ন্তর বিশেষ খ্যাতি ছিল অতুলনীয় বলবান বলে। তার সমকক্ষ না হোক, দৈহিক শক্তিতে মানিকও ছিল অসামান্য। সুতরাং সিন্দুকটাকে দরজার কাছে টেনে আনবার জন্য তাদের বিশেষ বেগ পেতে হলো না। মেঝের উপর ভারী সিন্দুক টানার শব্দ শুনে বাইরে থেকেই তারাপদ চেঁচিয়ে উঠল, এই ঘরের ভেতরে ওসব কি হচ্ছে? বিশেষ কিছুই নয়, লোহার সিন্দুকটা দরজার গায়ে ঠেসিয়ে রাখছি। বটে বটে। খিল ভাঙলেও দরজা খোলা সহজ হবে না। তার উপরে সিন্দুকের আড়ালে আমরা দুজন হুমড়ি খেয়ে বসে থাকবো দুটো অটোমেটিক রিভলভার নিয়ে। ঘরের ভেতরে তোমরা একে একে প্রবেশ করবে আমাদের এই অটোমেটিক রিভলভারের গুলি খাওয়ার জন্য, বুঝলে মেরাকান্ত? আর কেউ উচ্চবাচ্য করল না। জয়ন্ত মিথ্যে কথা বলেছে। তার কাছে রিভলভার তো দূরের কথা, একখানা পেন্সিল কাটা ছুরি পর্যন্ত নেই। তারপর জয়ন্ত তক্তপোষের তলায় ঢুকে যা বার করে আনলো তা হচ্ছে একরাশ ইলেকট্রিক তারের খুব মোটা একটা কয়েল। মানিক বলল, এ আবার কি? দেখতেই তো পাচ্ছ বন্ধু, এ হচ্ছে আমাদের জন্য ঈশ্বর দত্ত উপহার। আমরা তো আর সাধু ঋষিদের আশ্রমে আতিথ্য স্বীকার করিনি, কিন্তু ওসব কথা নিয়ে এখন মাথা ঘামাবার সময় নেই। এটা যে যথাসময়ে আমাদের হস্তগত হলো এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানিক দ্বিধা ভরে বলল, কিন্তু এই জিনিস নিয়ে এখন আমাদের কি উপকার হবে? জয়ন্ত কিঞ্চিত বিরক্তভাবেই বলল, মানিক, দিনে দিনে তুমিও না সুন্দরবাবুর মতন মাথা বোধা হয়ে যাচ্ছ। এই কুণ্ডলিতে যে তার আছে তা এত মজবুত যে অনায়াসে মানুষের ভার বহন করতে পারে। আমি সাবধানতার খাতিরে 3 বা 4 গাছা তারকে একসঙ্গে এক গাছা অবলম্বন রজ্জুর মতন ব্যবহার করতে চাই। তারপর যা করতে হবে তোমাকে নিশ্চয়ই বলতে হবে না। এই সহজ কথাটা প্রথমে বুঝতে পারেনি বলে মানিক লজ্জিত মুখে স্তব্ধ হয়ে রইল। ওদিকে দরজার বাইরে শোনা গেল অনেকগুলো লোকের পায়ের শব্দ। বীরেনের দলবল এসে পড়েছে। ঘরের অন্যদিকে পাশাপাশি 3টে জানলা। জয়ন্ত দ্রুত পদে মাঝের জানলার কাছে গিয়ে দাঁড়াল। বাইরের দিকে তাকিয়ে দেখল জানলার পরেই রয়েছে একটা গলি, তারপর একটা মাঠ কোঠা, তারপর একটা ছোট মাঠ। সেদিকটায় কোনো মানুষ আছে বলে মনে হলো না। জয়ন্ত ফিরে এসে বলল, মানিক, পালাবার পথ খোলা। জানালার এক গাছা লোহার গরাত খুলতে বেশি গায়ের জোর দরকার হবে না। এখন চটপট এসো দেখি,
দুজনে মিলে কুণ্ডলীর তার দিয়ে অবলম্বন রজ্জু তৈরি করে ফেলি। বাইরে থেকে দাঁড়ে করাঘাত করে তারাপদ বা বীরেন্দ্রলাল আবার বলল, তোরা খিল খুলবি না আমি দরজা ভাঙবো? কুণ্ডলীর তার খুলতে খুলতেই জয়ন্ত বলল, তোমরাই দরজা ভাঙো। মনে রেখো, দুটো অটোমেটিক রিভলভার তোমাদের অভ্যর্থনা করবার জন্য প্রস্তুত হয়ে আছে। বাইরে আবার স্তব্ধতা। জয়ন্ত চুপি চুপি বললে, মানিক, ওরা হচ্ছে কাপুরুষ, সহজে দরজা ভেঙে ঘরে ঢুকতে সাহস পাবে না। ততক্ষণে আমাদের কাজ হাসিল হয়ে যাবে। টেলিফোনের কাছে গিয়ে সুন্দরবাবুকে ডাকতেই তিনি বলে উঠলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে ভায়া? তোমার বাড়িতে গিয়েও দেখা পাইনি, তারপর ফোন করেও সাড়া পাইনি। খালি আজ কেন সুন্দরবাবু? আর কোনোদিনই হয়তো আমাদের দেখা বা সাড়া পেতেন না, কারণ এক মায়াবিনী আমাদের ধোঁকা দিয়ে শত্রু শিবিরে নিয়ে গিয়ে বন্দি করেছিল। আমাদের পরলোকে পাঠাবারও চেষ্টা হয়েছিল, কিন্তু দৈবক্রমে সে চেষ্টা সফল হয়নি। বিস্তৃত বিবরণ পরে বলবো, কিন্তু আপনি এখানে এসেছিলেন কেন? আজ সকালে তোমাদের ওখান থেকে এসেই আবার এক রহস্যময় হত্যাকাণ্ডের খবর পেলুম। মামলাটা অবশ্য আমার ঘাড়ে পড়েনি, কিন্তু মুকুন্দবাবুর হত্যার সঙ্গে যেন এই ব্যাপারটার সম্পর্ক আছে বলে সন্দেহ হচ্ছে। সন্দেহের কারণ? এবারে যাকে হত্যা করা হয়েছে সে হচ্ছে মুকুন্দের বড় ছেলে সনৎ কুমার। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর জিজ্ঞাসা করল, এই মুকুন্দবাবুর ছোট ছেলে অশোক কুমার কোথায়? তারা দুই ভাই একসঙ্গে একটা হোটেলে থাকতো, কিন্তু সনৎ কুমারের মৃত্যুর পর অশোকের আর কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। দেখুন, এইসব ব্যাপার নিয়ে ফোনে আলোচনা করা ঠিক না। আপনি অবিলম্বে আমার এখানে চলে আসুন। যাচ্ছি, এখনই যাচ্ছি। ও, আসবার সময় কিন্তু বীরেনের ডায়েরিখানা আনতে ভুলবেন না। এই ডায়েরি ডায়েরি ডায়েরি, তোমাকে আচ্ছা ডায়েরিরও পেয়ে বসেছে তো। বেশ, ডায়েরিখানা নিয়ে যেতে ভুলবো না, আমি যাচ্ছি। মিনিট 25-এর মধ্যেই সুন্দরবাবুর আবির্ভাব। ঘরে ঢুকেই তিনি বলে উঠলেন, কোন মায়াবিনী তোমাদের ভুলিয়ে নিয়ে গিয়েছিল হে? জয়ন্ত বলল, আমার কাহিনী খানিকক্ষণ অপেক্ষা করতে পারে, আগে এই নতুন হত্যাকাণ্ডের কথা ভালো করে শুনতে চাই। সুন্দরবাবু বললেন, মুকুন্দবাবু খুনির হাতে মারা পড়বার পর সনৎ আর অশোক দুই ভাই দক্ষিণ কলকাতার সুইট হোম নামে এক হোটেলে গিয়ে আশ্রয় নেয়। দুখানা ঘরে ছদ্মনামে তারা বাস করত। কিন্তু তারাই যে সনৎ আর অশোক, এটা কি করে জানলেন? আরে, সনতের মৃত্যুর পর ঘটনাস্থলেই তার ডায়েরি পাওয়া যায়। ডায়েরির শেষের দিকে সন্দেহজনক কতগুলো কথা ছিল, তাও আমি টুকে এনেছি, শোনো। পকেট থেকে একখানা কাগজ বার করে সুন্দরবাবু পাঠ করলেন। এই ময়ূরের জন্যই বাবাকে সিঙ্গাপুর থেকে পালিয়ে আসতে হয়। এই ময়ূরের জন্যই বাবাকে প্রাণ হারাতে হয়েছে। এই ময়ূর নিয়ে আমরা এখনো অজ্ঞাতবাসে আছি। আমাদের অদৃষ্টে কি আছে ভগবানই জানে। এই ময়ূরের সার্থকতা কি? মাঝে মাঝে সেই কথা মনে হয়। বাবার আদেশে প্রাণপণে একে রক্ষা করব বটে, কিন্তু এই অভিশপ্ত আর মায়াবী ময়ূর নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। জয়ন্ত গম্ভীর স্বরে বলল, অবশেষে একটা মূল্যবান সূত্র পাওয়া গেল। বেশ বোঝা যাচ্ছে এই ময়ূরের লোভেই মুকুন্দবাবুর বাড়িতে হত্যাকারীর আগমন হয়েছিল। আর মুকুন্দবাবুর হাতের মুঠোয় যে চিঠির টুকরো পাওয়া গিয়েছে তাতেও ময়ূরের উল্লেখ আছে। এটা আপনি নিশ্চয়ই বলেননি? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা এখন মনে পড়ছে বটে, কিন্তু ময়ূর নিয়ে এত হানাহানি কেন বাবা? ময়ূরটা মণিমুক্ত দিয়ে তৈরি নাকি? সনতের ডায়েরির কথাগুলো পড়লে তা মনে হয় না। ময়ূরটার সার্থকতা সে বুঝতে পারেনি। ওটা মণিমুক্ত দিয়ে তৈরি হলে নিশ্চয়ই সে জানতে পারত। মানিক বললে, বীরেন্দ্র যদি মুকুন্দবাবুর হত্যাকারী হয় আর ময়ূরের লোভেই যদি সে খুন করে থাকে, তাহলে ময়ূরটা যে মহামূল্যবান এটা তার নিশ্চয়ই জানা ছিল। তোমার অনুমান খুবই সঙ্গত। ময়ূরটা তুচ্ছ হলে মুকুন্দবাবুকে সিঙ্গাপুর ত্যাগ করেও প্রাণ হারাতে হতো না। সনৎকেও অকালে মারা পড়তে হয়েছে ওই ময়ূরটার জন্যেই। এখন প্রশ্ন হচ্ছে, হত্যাকারী এবারে ময়ূরটা হস্তগত করতে পেরেছে কিনা।
সে কথা জানা যায়নি, তবে হত্যাকাণ্ডের কথা বলছি, শোনো। সুইট হোমে আরও অনেক লোক বাস করত। কাল রাত 2:30টার সময় হঠাৎ ভীষণ আর্তনাদ হয়, খুন খুন, বাঁচাও, রক্ষা করো। সেই চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। চিৎকারটা আসছিল সনতের ঘরের ভেতর থেকে। সকলে ছুটে গিয়ে দেখে সনতের ঘরের দরজা বন্ধ, আর ভিতর থেকে শোনা যাচ্ছে ভীষণ হুটোপুটি শব্দ। তারপরেই এক ভয়াবহ চিৎকার। তারপর সব চুপচাপ। সকলে মিলে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখে মেঝের উপর পড়ে রয়েছে সনতের রক্তাক্ত মৃতদেহ, কিন্তু ঘরের ভেতরে আর কেউ নেই। সেখান থেকে পাশের ঘরে যাওয়ার জন্য একটা দরজা ছিল, অশোকের নিজের ঘরে। সে ঘরেও বাইরে বেরোবার জন্য একটা দরজা ছিল, আর সেটা ছিল খোলা। ঘরে অশোককে দেখতে না পেয়ে সকলের প্রথমে তাকেই সন্দেহ করে, কিন্তু তারপর দেখা যায় সনতের ঘরের একটা জানলার একটা গড়াত খোলা। ঘরের মেঝের রক্তের উপরেও 3 জন অজ্ঞাত লোকের পায়ের ছাপ আছে, আর সেগুলোর সঙ্গে অশোকের জুতোর ছাপ মেলে না। আমি মোটামুটি এইটুকু জানি। মামলাটা তো আমার নয়, তাই এর বেশি আর বেশি কিছু বলতে পারবো না। আমার বিশ্বাস হত্যাকারীদের আবির্ভাবের পরেই অশোক সেই ময়ূরটা নিয়ে বাইরে পালিয়ে যেতে পেরেছে। সুন্দরবাবু ভ্রু কুঞ্চিত করে কিছুক্ষণ নীরবে বসে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, দেখো জয়ন্ত, এখন আর একটা কথা স্মরণ হচ্ছে। কথাটা আগে আমি ধর্তব্যের মধ্যে গণ্য করিনি। কি কথা? বীরেনের ডায়েরির এক জায়গায় লেখা আছে ময়ূর সিংহাসনের ইতিহাস, কিন্তু বাজে গাল গল্প ভেবে আমি সেদিকে দৃষ্টি দেইনি। জয়ন্ত বিপুল আগ্রহে বলে উঠল, ডায়েরিখানা এনেছেন তো? এনেছি। এই নাও। ঠিক সেই সময়ে মধু এসে বলল, বাবু, 2 জন পুলিশ সুন্দরবাবুর খোঁজ করছেন। জয়ন্ত বলল, ওদের এখানে নিয়ে এসো। আচ্ছা বাবু। একটু পরেই 2 জন পুলিশ কর্মচারীর সঙ্গে ছন্ন ছাড়ার মতন দেখতে একটি যুবক ঘরের মধ্যে প্রবেশ করলে। একজন কর্মচারী বললে, আপনার থানায় গিয়ে শুনলাম আপনি এখানে এসেছেন। সুন্দরবাবু বললেন, আপনাদের সঙ্গে উনি কে? এর নাম অশোক কুমার মুখোপাধ্যায়। সুন্দরবাবু সবিস্ময়ে বলে উঠলেন, নিহত মুকুন্দবাবুর ছোট ছেলে? হ্যাঁ। জয়ন্ত কৌতূহলী চোখে অশোকের দিকে তাকিয়ে দেখল। বয়সে সে অতি তরুণ, তার আকার মাঝারি, গরম ছিপছিপে, রং শ্যামলা। তার মুখশ্রী সুন্দর, কিন্তু সারা মুখে মাখানো ছিল এমন ভয়ার্ত ভাব যে তার মৌখিক সৌন্দর্যের দিকে দৃষ্টি মোটেই আকৃষ্ট হয় না। সুন্দরবাবু বললেন, অশোক, এখন তোমাকেই আমাদের দরকার। কাল রাত্রে তুমি হোটেল থেকে পালিয়ে গিয়েছিলে? আগে হ্যাঁ। কেন? ভয়ে। পালিয়ে না গেলে আমিও বাঁচতাম না। আচ্ছা অশোক, তুমি ওই চেয়ারখানায় বসো। এখন শোনো, যে রাত্রে তোমার বাবা মারা পড়েন সেবারেও তোমরা পালিয়ে গিয়েছিলে কেন? একই কারণে, ভয়ে। ভুল করেছিলে। পুলিশের আশ্রয় নিলে তোমার দাদার জীবন নষ্ট হতো না। যাক ও কথা, এখন সব কথা খুলে বলো দেখি। তোমার বাবার মৃত্যুদিন থেকে আরম্ভ করো। জয়ন্ত বলল, অশোকবাবু, তার আগে আমার আরেকটি প্রশ্ন আছে। কোনো ময়ূরের কথা আপনি জানেন কি? জানি। আমরা যখন সিঙ্গাপুরে থাকতাম, ওখানকার কোনো পুরনো জিনিসের দোকান থেকে বাবা একটি ময়ূরের মূর্তি কিনে এনেছিলেন। গোটা নয়, আধখানা, কেবল ময়ূরের সামনের দিকটা। সেটা ভাঙা মূর্তি বললেও চলে। সেটা কি দিয়ে তৈরি? আমি তা ঠিক বলতে পারবো না, কিন্তু মূর্তির সেই আধখানাই ছিল অত্যন্ত ভারী, 6-7 সেরের চেয়েও বেশি হতে পারে। তার উপরে মাখানো ছিল কি এক কালো জিনিসের প্রলেপ। কেন জানি না, সেই ভাঙা ময়ূরের মূর্তিটাকে বাবা খুব দামি, এমনকি অমূল্য বলেও মনে করতেন। সিঙ্গাপুরের কোনো এক ভদ্রলোক মূর্তিটা অনেক টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন, কিন্তু আমার বাবা বেচতে রাজি হননি। তারপর বাবার নামে সব বেনামা চিঠি আসতে লাগলো। সেসব চিঠিতে ঠিক কি লেখা ছিল জানি না, কিন্তু বাবা খুব ভয় পেয়ে গেলেন। তারপর একদিন বাড়িতে চোরের দল ঢুকে ময়ূরটা চুরি করার চেষ্টা করেও ব্যর্থ হয়।
বাবা তখন আমাদের দুই ভাইকে নিয়ে সিঙ্গাপুর ছেড়ে কলকাতায় চলে আসেন। কিছুদিন নির্বিঘ্নেই কেটে যায়। বাবা তখন আমাদেরকে ডেকে বললেন, শোনো, এই ময়ূরটা আর আমার ঘরে রাখা নিরাপদ নয়। এটাকে তোমাদের কাছেই রাখো। যদি আমার কোনো বিপদ ঘটে তাহলে তোমরা এটাকে নিয়ে পালিয়ে যেও। মনে রাখবে, এটা হলো বহু মূল্যবান ময়ূর। এর প্রসাদে ফকিরও হতে পারে আমির। তারই 2 দিন পরে বাবা মারা যান। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, কেমন করে? তা ঠিক বলতে পারবো না। দাদা তাড়াতাড়ি বাইরে গিয়েই আবার ফিরে এসে ভয়ে ভয়ে বলল, কারা যেন এসে বাবাকে খুন করে ওই ঘরে তন্ন তন্ন করে খুঁজছে। চল চল, ওরা এই ঘরে আসার আগেই আমরা ময়ূরটা নিয়ে পালিয়ে যাই। আমি হাতের কাছে যা পেলুম কোনো রকমে তাই নিয়ে চুপি চুপি সিঁড়ি দিয়ে নেমেই রাস্তায় বেরিয়ে পড়লুম। আর সেই ময়ূরটা? সেটা কাপড় দিয়ে মুড়ে দাদা হাতেই রেখে দিয়েছিল। তারপর আমরা সুইট হোমে এসে উঠি। ওখানে কয়েকদিন নিরাপদে কেটে যায়। তারপর কাল রাত্রে কারা দাদাকেও আক্রমণ করে। দাদার আর্তনাদ শুনেই আমি প্রাণ ভয়ে ময়ূরটাকে নিয়ে কোনো রকমে পালিয়ে আসি। কোথায় সেই ময়ূর? কাল শেষ রাতটা কোনো রকমে কাটিয়ে আজ সারাদিন পথে পথে টোটো করে ঘুরেছি। তারপর ক্ষুধায় আর পরিশ্রমে যখন শরীর নেতিয়ে পড়েছে, তখন হঠাৎ সন্দেহ হলো 2জন অচেনা লোক আমার পিছু নিয়েছে। আমি যে পথে যাই তারাও সেই পথ ধরে। আমি আস্তে আস্তে চললে তারাও আস্তে আস্তে চলে। আমি তাড়াতাড়ি চললে তারাও চলে তাড়াতাড়ি। আমি যখন কালীঘাটের আদিগঙ্গার ধারে, তারা তখন আমার খুব কাছে চলে এসেছিল। তখন আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তারপরই দেখলাম তাদের সঙ্গে আরও 2জন নতুন লোক যোগ দিয়েছে। আমি আর পারলাম না। যে সাংঘাতিক ময়ূরটার জন্য এত কাণ্ড কারখানা, সেটাকে রাস্তার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। তারপর ছুটতে ছুটতে একেবারে থানায় এসে উঠলাম। আমার মুখে সব কথা শুনে এনারাই আমাকে এখানে এনে হাজির করেছেন। আর কিছু আমি জানি না, আর কিছু বলার শক্তিও আমার নেই। বাপ হারালে, ভাই হারালে, শেষটা ময়ূরও হারালে বাপু। কি আর করতাম, ময়ূরটাকে ত্যাগ না করলে যে আমাকেও প্রাণ হারাতে হতো। জয়ন্ত বলল, আপাতত প্রসঙ্গ থাক। আমি এখন বীরেনের ডায়েরি থেকে ময়ূর সিংহাসনের ইতিহাস পাঠ করব, আপনারাও শুনুন। নাদির শাহ যখন ভারতবর্ষ আক্রমণের জন্য তোড়জোড় করছিলেন, দিল্লির বাদশাহ মোহাম্মদ শাহ তখন তাকে ক্ষমা করবার জন্য অনুরোধ জানিয়ে দূত পাঠালেন। উত্তরে নাদির শাহ বলে পাঠান, ক্ষমা? আমার কাছে ক্ষমা নেই। আমি হচ্ছি ভগবানের চাবুক। পাপীকে শাস্তি দেবার জন্য এই পৃথিবীতে এসেছি আমি। অধঃপতিত দিল্লির সাম্রাজ্যকে রীতিমতো শাস্তি দেবার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন। দিল্লি কেবল রক্ত সমুদ্রের মধ্যে মগ্নপ্রায় হল না। যুগে যুগে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব প্রভৃতি পৃথিবী বিখ্যাত সম্রাটরা যে কুবের বাঞ্ছিত বিপুল সম্পত্তি পুঞ্জীভূত করে রেখেছিলেন, তার অধিকাংশই হল পার্সি দস্যুদের কবলগত, যাকে বলে একেবারে ধনে প্রাণে মারা যাওয়া। ঐতিহাসিকদের হিসেবে জানা যায়, নাদির শাহ ভারতবর্ষ থেকে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিলেন নগদ 15 কোটি টাকা এবং 50 কোটি টাকা মূল্যের জড়োয়ার জিনিস, দামি সাজ পোশাক ও আসবাব প্রভৃতি। তারই মধ্যে ছিল সম্রাট শাহজাহানের সেই 2টি বিশ্ববিখ্যাত ঐশ্বর্য, কোহিনূর এবং ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসনের ময়ূরটি ছিল অতুলনীয় রত্নরাজির দ্বারা খচিত। সেসব রত্নের মূল্য যে কত তার সঠিক হিসাব বোধহয় নেই। সে হচ্ছে 1739 খ্রিস্টাব্দের কথা। তারপর 1747 খ্রিস্টাব্দে নাদির শাহ যখন তার শিবির প্রাসাদে বাস করছিলেন, তখন পারস্যের লালমাথা সম্প্রদায়ের লোকেরা বিদ্রোহী হয়ে তাকে হত্যা করে। তারই ফলে নাদিরের আফগান সেনাপতি আহমদ শাহ আবদালির সৈন্যদের সঙ্গে লালমাথাদের সংঘর্ষ উপস্থিত হয়। সেই গোলমালের সময়ে 2 দলই মৃত নাদিরের সমস্ত সম্পত্তি লুট করে। কিছুটা যায় লালমাথাদের হাতে
এবং কিছুটা আফগানিদের হাতে। কোহিনূর হীরাটি যে আহমদ শাহ আবদালি পেয়েছিলেন তার ঐতিহাসিক প্রমাণ আছে, কিন্তু ময়ূর সিংহাসন সম্বন্ধে কেবল এইটুকুই জানা যায় যে লুণ্ঠনকারীদের পাল্লায় পড়ে ললিত করার অমন দুর্লভ জিনিসটি একেবারে খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল এবং এক এক ব্যক্তি নিয়ে গিয়েছিল তার এক এক অংশ। জাভিদ খান নামে একজন আফগান সেনানী সিংহাসন থেকে ময়ূরের দেহের উপরার্ধ বিচ্ছিন্ন করতে পেরেছিলেন এবং সেই অংশ নিয়ে তিনি আবদালির সঙ্গে কান্দাহারে গিয়ে উপস্থিত হন। 1748 খ্রিস্টাব্দে আবদালি যখন লাহোর অধিকার করেন, জাভেদ খাঁ তখন তার সঙ্গে ছিলেন। লাহোর থেকে আবদালি দিল্লির দিকে যাত্রা করেন। তারপর মানপুরের যুদ্ধে তিনি মোগলদের কাছে পরাজিত হন এবং সেই যুদ্ধে জাভেদ খাঁ মারা যান। বিজয়ী মোগল পক্ষে অনেক রাজপুত সৈন্য ছিল। পরাজিত আফগানদের শিবির লুণ্ঠনের সময় জাভিদের ময়ূর তাদেরই একজনের হাতে এসে পড়ে। সে ওই ময়ূরের মর্যাদা বুঝতে না পেরে সামান্য টাকায় বিক্রি করে ফেলে। তারপর গত 2 শতাব্দী ধরে ময়ূরটি নানা হাতে ফিরে অবশেষে এমন একজন বুদ্ধিমান লোকের কাছে এসে পড়েছে যার কাছে তার গুপ্ত কথা অজানা নেই। এই ময়ূরটি আমার চাই, ছলে বলে কৌশলে যেমন করেই হোক। এই রত্নখচিত ময়ূরটি কেবল অমূল্য অতুল্যই নয়, জগৎ বিখ্যাত বাদশাহ শাহজাহানের ময়ূর সিংহাসনের প্রধান অংশ বলেও এর একটি ঐতিহাসিক মর্যাদা আছে এবং সে মর্যাদা রক্ষার জন্য আধুনিক আমেরিকার খেয়ালি ধনকুবেররা কল্পনাতীত অর্থ ব্যয় করতে একটুও কুণ্ঠিত হবে না। ময়ূরটি পেলেই আমি আমেরিকা যাত্রা করব। তারপরের রঙিন স্বপ্ন এখনই দেখবার চেষ্টা করব না, আগে তো ময়ূরটি হস্তগত করি। জয়ন্তর পাঠ শেষ হলো। খানিকক্ষণ চুপ করে থেকেই সুন্দরবাবু বললেন, মুকুন্দবাবুর হত্যাকাণ্ডের সঙ্গে যে বীরেন্দ্রলাল জড়িত আছে এই ডায়েরি হচ্ছে তার মস্ত প্রমাণ। জয়ন্ত ভৎসনা স্বরেই বলল, আর এমন মস্ত প্রমাণও এতদিন আপনি কাজে লাগাতে পারেননি। সুন্দরবাবু স্তব্ধ হয়ে রইলেন লজ্জিত মুখে। অশোক বলল, আমি কিন্তু ময়ূরের গায়ে কোনো রত্নেরই চিহ্ন দেখিনি। হয়তো এক সময় ওর উপরে মণিমুক্ত বসানো ছিল, কিন্তু পরে সে সমস্তই খুলে নেওয়া হয়েছে। জয়ন্ত মাথা নেড়ে বলল, নিশ্চয়ই ময়ূরটি এখনো মহামূল্যবান, নইলে বীরেনের মতন চতুর লোক তাকে হাতে পাওয়ার জন্য এমন হত্যার পর হত্যা করত না। শেষ পর্যন্ত সেই যে ময়ূরের অধিকারী হয়েছে তাতেও আর কোনো সন্দেহ নেই। সুন্দরবাবু হতাশভাবে বললেন, কিন্তু বীরেন এখন কোথায়? সে এখন আমেরিকায় পিঠ টান দেওয়ার জন্য আয়োজন করছে। কিন্তু কোথায় বসে আয়োজন করছে? আজ যেখানে গিয়ে তোমরা বিপদে পড়েছিলে সেখানে গিয়ে একবার সন্ধান নিয়ে আসবো নাকি? পাগল, গিয়ে দেখবেন পাখি নেই, খাঁচা খালি। তাহলে তো দেখছি আমরা যে অতলে ছিলুম সেই অতলেই আছি। জয়ন্ত হেসে উঠে বলল, একেবারে হাল ছাড়বেন না সুন্দরবাবু। বীরেনের ফটোখানা আপনার কাছে আছে তো? আছে বই কি। তাহলে বীরেন তো আছে আপনার হাতের মুঠোর মধ্যেই। ঠাট্টা করা হচ্ছে, ছবি আর মানুষ এক। জয়ন্ত উঠে দাঁড়িয়ে বলল, না সুন্দরবাবু, ঠাট্টা তামাশা নয়। এখনই থানায় ফোন করে সেপাইদের আসতে বলুন। আমি আপনাদের বীরেনের কাছে নিয়ে যাব, আর সেই সঙ্গে উদ্ধার করব ময়ূর সিংহাসনের ময়ূর। জয়ন্ত গাড়িতে উঠে নিজেই চালকের আসনে বসল। গাড়ি খানিক দূর এগোনোর পর সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা জয়ন্ত, বীরেনের ঠিকানা তুমি কোথা থেকে পেলে? শুনলে আপনি অবাক হবেন। কেন? কারণ বীরেনের ঠিকানা জানতে পেরেছি আপনার কাছ থেকে। দেখ, বাজি ধাপ্পা দিও না, বীরেনের ঠিকানা আমি জানি না। বেশ, তবে মুখে চাবি দিয়ে বসে থাকুন। একটু পরেই সুন্দরবাবু আবার মুখের চাবি না খুলে পারলেন না। বললেন, তুমি আমাদের এখন বীরেনের বাসাতে নিয়ে যাচ্ছ তো? আপাতত আমরা যাচ্ছি 24 নম্বর শ্রীমন্তপাল স্ট্রিটে। সে তো ললিতা দেবীর বাড়ি। আগে ললিতা দেবীকেই তো আমাদের দরকার। তিনি কি বীরেনকে চেনেন? আমার তো তাই মনে হয়। তিনিও কি বীরেনের দলভুক্ত?
সুন্দরবাবু, এই শিশুদের মতন আপনারা এত কৌতূহল কেন বলুন তো? আবার সুন্দরবাবুর মুখ বন্ধ। আরো মিনিট কয়েক পরেই গাড়ি এসে থামলো যথাস্থানে। জয়ন্ত নেমে পড়ে সুন্দরবাবুর সহকারী পুলিশ কর্মচারীকে ডেকে বলল, শুনুন, বাড়ির চারদিকেই যেন কড়া পাহারার ব্যবস্থা থাকে। মানিক, তুমি দরজার কড়া নাড়ো। রাত তখন 11টা। বাড়ির ঘরে ঘরে জ্বলছে উজ্জ্বল আলো। কড়া নাড়া শব্দ শুনে একজন লোক এসে দরজা খুলে দিয়ে বলল, কাকে চাই? ললিতা দেবীকে। এত রাতে তার সঙ্গে দেখা হওয়া অসম্ভব। সবই সম্ভব বাপু, সবই সম্ভব। সুন্দরবাবু, একে পাহারাওয়ালার জিম্মাই দিন। একে ধরে নিয়ে যাও। একজন পাহারাওয়ালা এসে লোকটাকে টেনে নিয়ে গেল। সুন্দরবাবু, আপনি আগে আগে চলুন, ললিতা দেবীর সঙ্গে আমাদের একটু পরিচয় করিয়ে দিন। দোতলায় উঠেই দেখা গেল একটা ঘরের দরজার কাছে একটি সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, ইনি হচ্ছেন ললিতা দেবী। তীক্ষ্ণ চোখে মহিলার মুখের দিকে তাকিয়ে জয়ন্ত বলল, নমস্কার ললিতা দেবী। নমস্কার। এত রাতে আপনারা আমার বাড়িতে? কি ব্যাপার? গুটি কয় জিজ্ঞাসা আছে। ও ঠিক আছে, আসুন ভেতরে এসে বসুন। ঘরের ভেতরে গিয়ে সকলে এক একখানা আসন অধিকার করল। ললিতা দেবী দাঁড়িয়েই রইলেন। জয়ন্ত বলল, আচ্ছা ললিতা দেবী, বীরেন্দ্রলাল বলে কোনো লোককে আপনি চেনেন কি? না। সুন্দরবাবু, সেই ফটোখানা আমায় দিন তো। এই তো। আচ্ছা ললিতা দেবী, এই লোকটিকে আপনি কখনো দেখেছেন কি? না না। বেশ ভালো করে দেখুন, এর আরেক নাম হচ্ছে তারাপদ। আমি একে জীবনে দেখিনি। তাই তো, বড়ই দুঃখের কথা, বড়ই দুঃখের কথা। আচ্ছা ললিতা দেবী, এই ফটোতে দেখা যাচ্ছে লোকটির ডান গালের উপর একটি বড় আঁচিল আছে। এরকম আঁচিল কখনো দেখেছেন কি? ললিতা দেবী অপ্রসন্ন মুখে বললেন, আপনি কি ব্যঙ্গ করার জন্য এসেছেন? তাহলে আমি চললুম। এক লাফে প্রস্থানোদ্যত ললিতা দেবীর সামনে গিয়ে পথ রোধ করে দাঁড়িয়ে জয়ন্ত বলল, আরে কোথায় যান? দাঁড়ান দাঁড়ান। আরে আমার কাপড়ের ভেতরে হাত দিয়েছে। সে বজ্র মুষ্টিতে ললিতার দুখানা হাতই চেপে ধরে কঠোর স্বরে বলল, কাপড়ের ভেতরে কি লুকোনো আছে? রিভলভার? সুন্দরবাবু, এর কাপড়ের ভেতরে হাত চালিয়ে দেখুন তো। আরে ইতস্তত করছেন কেন? আরে মশাই, এ স্ত্রীলোক নয়, পুরুষ। আমি ওর পা দেখেই বুঝতে পেরেছি। যে দেখুন, ওর দুই পায়ের প্রত্যেক আঙুলেই পুরুষের মতন বড় বড় কড়া পড়েছে। ওর ডান হাতের তর্জনী আর মধ্যমার ডগার দিকেও তাকিয়ে দেখুন। ক্রমাগত সিগারেট টেনে টেনে ওর আঙুলের ডগাগুলো নিকোটিনের মহিমায় হলদে হয়ে গেছে। এর নাম ললিতা নয়, বীরেন্দ্রলাল। বলেই সুন্দরবাবু সহসা জাগ্রত ব্যাঘ্রের মতন বীরেনের উপর ঝাঁপিয়ে পড়লেন। তার কাপড়ের ভিতর থেকে সত্যি সত্যি পাওয়া গেল একটা রিভলভার। তখনই তার হাতে পরিয়ে দেওয়া হলো হাতকড়া। সুন্দরবাবু মহানন্দে প্রায় নাচতে নাচতেই বললেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে বধিব ঘুঘু তোমার পরাণ। জয়ন্ত বলল, গোড়া থেকেই ললিতার উপরে আমার সন্দেহ হয়েছিল। ঝড়ুর মতো ধাঙরের সঙ্গে তার কিসের সম্পর্ক? ঝড়ু আমার বাড়িতে কামাই করলেও তার বাসায় যায়, অনেকক্ষণ থাকে। এটা অস্বাভাবিক। তারপর সুন্দরবাবুর মুখে শুনলুম ললিতার ডান গালে একটা বড় কালো আঁচিল আছে। তারপর সুন্দরবাবুর কাছেই বীরেনের ফটো দেখলুম, তারও ডান গালে আছে একটা বড় আঁচিল। আমার দস্তুর মতন সন্দেহ বেড়ে উঠল, কিন্তু এখন আর কোনো সন্দেহই রইল না। সুন্দরবাবু তারিফ করে বললেন, একেই বলে বুদ্ধির খেল, ভেলকি বলাও চলে। এদিকে ওদিকে তাকিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে একখানা ভ্যানিটি ব্যাগ তুলে নিয়ে জয়ন্ত বলল, নিশ্চয়ই এই ভ্যানিটি ব্যাগের মালিক তথাকথিত ললিতা দেবী। আরে এ কি দেখছি ভ্যানিটি ব্যাগের ভেতরে? এ তো মৃত মুকুন্দবাবুর হাতের মুঠোয় পাওয়া সেই ছেঁড়া চিঠির বৃহত্তর অংশটা।
চিঠির ছোট অংশটা অবশ্য আমার কাছেই আছে। দুটো অংশ পাশাপাশি রেখে পুরো পত্রের মর্ম হলো এই: মুকুন্দবাবু, আমি নিশ্চিত যে ময়ূর সিংহাসনের ময়ূর আপনার কাছেই আছে। আমি 1 সপ্তাহের ভেতরেই কলকাতা যাচ্ছি। আপনাকে খুঁজে বার করা আমার পক্ষে বেশি দেরি হবে না। যদি 20,000 টাকা মূল্যে সেটি আমাকে বিক্রি করতে সম্মত না হন, তাহলে নিজের জীবনের আশা একেবারেই ছেড়ে দিন। ইতি শ্রী বীরেন্দ্রলাল চৌধুরী। জয়ন্ত বলল, বীরেন, তোমার বিরুদ্ধে এই সবচেয়ে বড় প্রমাণটা তুমি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলতে চেয়েছিলে, কিন্তু তোমার সেই চেষ্টা সম্পূর্ণ সফল হয়নি। এখন এই পত্রের মধ্যেই আমি তোমার নিশ্চিত মৃত্যুদণ্ড দেখতে পাচ্ছি। দু চোখে অগ্নিবৃষ্টি করে বীরেন বলল, প্রথম থেকেই বুঝেছি তুই আমার প্রধান শত্রু, তাই বারবার তোকে পথ থেকে সরাবার চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু বিধিবান উপায় কি? মানিক বলল, বাহ বাহ বাহ, বীরেনের কণ্ঠ সাধনা ধন্য। এতক্ষণ দিব্যি মেয়ে গলায় কথা কইছিল, কিন্তু এখন ওর মুখে শুনছি পুরুষের কণ্ঠস্বর। সুন্দরবাবু বললেন, কিন্তু ময়ূর সিংহাসনের ময়ূরটা কোথায়? ডানা মেলে উড়ে পালায়নি তো? জয়ন্ত বলল, উড়ে পালাবার সময় পায়নি, খানা তল্লাশ করলেই বেরিয়ে পড়বে। জয়ন্তের কথাই ঠিক। ময়ূরের ভগ্ন দেহটা তল্লাশ করেই পাওয়া গেল। ঘোর কালো রঙের 8খানা ময়ূর। জয়ন্ত সাগ্রহে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে একখানা ছুরি বার করে ময়ূরের দেহের একটা জায়গা সন্তর্পণে ধীরে ধীরে চাঁচতে লাগল। কালো প্রলেপটা বিশেষ কঠিন নয়। ইঞ্চিখানেক প্রলেপ সরিয়েই দেখা গেল দামি দামি পাথর বসানো অপূর্ব ও বিচিত্র জড়োয়ার কাজ। সকলেই চমৎকৃত হল। জয়ন্ত বলল, কৌতূহলী লোভী দৃষ্টি থেকে নিরাপদে রাখবার জন্য কবে যে কে ময়ূরটার উপর কালো প্রলেপ ব্যবহার করেছে তা জানবার উপায় নেই। কিন্তু অশোকবাবু, আপনি ভাগ্যবান। বাদশাহ শাহজাহানের এই ময়ূরটা সত্যি সত্যি অতুল্য, অমূল্যও বটে। এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক গোয়েন্দা কাহিনী শাহজাহানের ময়ূর অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে ছিল শুভঙ্কর, তাপস, শ্রমিক, কুন্তল, অনির্বাণ, তমাল, নন্দিতা, তনুশ্রী ও মনোতোষ। সম্পাদনা তমাল। পোস্টার ডিজাইন ও সামগ্রিক পরিচালনা মনোতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.